দীর্ঘ বেশ কিছু বছর পর দীপঙ্কর ওর মামার বাড়িতে এসেছে মামাতো বোন তরির বিয়েতে। তরি ফোন করে যখন বলল, পিসমণিকে তো আর আনতে পারবো না, দাদাই তুই আয় প্লিজ, সবাই খুব খুশি হব আমরা। দীপঙ্কর ওর মায়ের মৃত্যুর পর আর মামা বাড়ি যেতে পারেনি। দিদা তখনও বেঁচে। ও গেলেই দিদা ওর মধ্যে মেয়েকে খুঁজে ফেরা ও মেনে নিতে পারত না। কিভাবে ওর দিকে তাকিয়ে থাকতো, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, হয়তো ওকে ছুঁয়ে মেয়ের স্পর্শ পেত। দীপঙ্করের মা নিপা ছিল 4 ভাইয়ের একমাত্র বোন, বরাবর সবার ভীষণ আদরের ছিল। দীপঙ্কর ছোটবেলায় মনে আছে খুব মামা বাড়ি যেত, যেত মানে যেতেই হতো। আজ এই অনুষ্ঠান তো কাল ওই অনুষ্ঠান, আর মামার বাড়ি কেউ কোনো রকম ওজোর আপত্তি মানত না। বাবার অফিসে ছুটি নেই, ও তুমি অফিসের ক্যান্টিনে খেয়ে নিও, 2 দিন তো ঠিক চালিয়ে নিতে পারবে, না হলে ছুটি নিয়ে চলে এসো, তোমায় তো কেউ বারণ করেনি। এটা যতটা নিপার বাড়ি, তোমারও ততটাই। এরপর আর বাবার কি বলার থাকতে পারে, হয় ছুটি পেলে সঙ্গে যেত, না হলে পরে ফেরার সময় নিয়ে আসতো। কোটালপাড়ার দিনগুলো কাটতো ভারী আনন্দে। পড়ার কোনো চাপ নেই। সন্ধ্যাবেলায় সেজ মামা অফিস থেকে ফিরে সবাইকে নিয়ে অঙ্ক করাতে বসাতো। সে ভারী মজার, গল্প করতে করতে অঙ্ক শেখানো, আর খালি খেলা আর আনন্দ। সাথে বড় মামিমা আর মেজ মামিমার দুর্ধর্ষ সব রান্না, দিদার হাতের আচার আমসত্ত্ব। মামার বাড়িতে ছিল বিরাট এক উঠোন, শুধু ওরা ভাই বোনেরা নয়, আশপাশের বাড়ির অন্যান্য বাচ্চারাও এসে যোগ দিত। ওদের মধ্যে সব থেকে বেশি আসতো সুজাতা। ওকে কখনো পুরো নাম ধরে ওরা ডাকতই না, এই জাতা আয় তো, এবার তোর জোর দেওয়ার পালা। যখন সবাই মিলে একসাথে খেপালে রেগে মেগে বাড়ি চলে যেত, ওদের দিদা তখন ওদের বকতেন, কি লক্ষ্মীমন্ত মেয়ে, তোরা ওর পেছনে লাগিস না। দিদা বোধহয় নিজের নাতিপুতির থেকে ওকে একটু বেশি ভালোবাসত। সুজাতা ছিল দিদার সকালের ফুল তোলার সাথী। ফুল তুলতে তুলতে দিদা ওকে কত মহাপুরুষদের গল্প শোনাতো। শুনতে শুনতে ফুল তোলা ফেলে মগ্ন হয়ে যেত। তখন দিদাই আবার তাড়া দিত, যা দিদি, এরপর গিয়ে তো আবার পড়তে বসবি, তাড়াতাড়ি তুলে নে। মা মরার কয়েক মাস পর থেকেই দিদা কেমন সব ভুল করে বসত। সে সময় নাকি সুজাতাকে নিপা নিপা বলে ডাকত। সুজাতার খবর ওই মামাতো ভাই বোনেদের মুখেই কখনো কখনো শুনতে পেয়েছে। আর ফোনই বেশি কোথায় হয়, ওই নতুন বছরের শুভেচ্ছা, বিজয়া দশমীর শুভেচ্ছা, কি কেউ কিছু অ্যাচিভ করলে সেই খবর। সেইভাবেই সুজাতার বিয়ের খবর পেয়েছিল ও। দীপঙ্কর যখন পৌঁছলো তখন গায়ে হলুদে তোড়জোড় চলছে। সেজ মামিমা ওকে ঘরে বসিয়ে মিষ্টি জল দিয়ে, খেয়ে তাড়াতাড়ি আয়, বোনের গায়ে হলুদ হবে। আমি যাচ্ছি বাবা, তারা তোর ভাইদের পাঠিয়ে দিচ্ছি। ওকে কথাগুলো বলেই জানলা দিয়ে একজন বয়স্ক ভদ্রমহিলাকে ডেকে, দিদি কি ব্যাপার গো সুজাতার, সকাল থেকে একবারও দেখলাম না। তোরিও কয়েকবার খুঁজেছে ওর সুজাতা দিদিকে। ও, উনি সুজাতার মা উমা মামিমা, আগে কত দেখেছে, খুব ভালো মানুষ। ও গেলে কিছু না খাইয়ে ছাড়তই না। একে এত বছর পর এলো, তার মধ্যে মামিমার বেশ বয়স হয়েছে, বুঝতে পারেনি তাই। ও ওর সেজ মামিমাকে জিজ্ঞেস করে ওঠে, সুজাতাকে ইনভাইট করেছো? ভালোই হলো, দেখা হয়ে যাবে। এই বলে ও সুজাতার মাকে বলতে যাচ্ছিল, সুজাতা যেন এক্ষুনি আসে ওর বরকে নিয়ে। ওর সেজ মামিমা ইশারায় ওকে বারণ করে। ও চুপ করে গেলেও মানে বুঝতে পারে না। উমা দেবী সরে গেলে ওর মামিমা দীপঙ্করের কাছে দাঁড়িয়ে বলে, আর বলিস না, সুজাতার তো বিয়েটাই হয়নি রে। বিয়ের দিন বিয়ে করতে আসার সময় গাড়িতে অ্যাক্সিডেন্টে ছেলেটার স্পট ডেথ হয়ে যায়, আর বিয়ে করেনি, না মানে হয়নি। বুঝিসই তো, অপয়া ছাপ লেগে গেছে তো। দেখ না, তরিকে এত ভালোবাসে, যদি ওর কিছু খারাপ হয় তাই সে মেয়ে আসছে না। এসব কেউ মানে বল, ওর কি দোষ? তারপর একটু থেমে আবার বলেন, এক কাজ কর, তুই বরং ওদের বাড়িতে যা,
এতদিন পর এলি, তোকে ফেরাতে পারবে না, একদম ধরে নিয়ে আসবি। ওকে আর একবার খেয়ে নিতে বলে মামিমা চলে যায়, যেখানে গায়ে হলুদ হচ্ছে সেখানে। আচ্ছা, ওকে দেখলে সুজাতা চিনতে পারবে? ও নিজেও কি চিনতে পারবে? সুজাতা খুব শান্ত প্রকৃতির ছিল বলে দীপঙ্করের টার্গেট থাকতো ও, যে কোনো খেলায় ওকে আউট করা কোনো ব্যাপার ছিল না। মনে হতেই এটাও মনে হয়, মেয়েটা কি তবে শুধু হারতেই জন্মেছে? ওর জীবনেই এমন একটা ঘটনা ঘটতে হলো। দিদা বলতো ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, এর থেকে একটু কম লক্ষ্মী হলে বোধহয় ভালো থাকতো। ওদের বাড়ির গেটটা খুলে ভেতরে যেতেই বাগানের দিক থেকে ডাক আসে, দীপুদা তুমি এসেছো তরির বিয়েতে? দীপঙ্কর অবাক হওয়ার ভঙ্গিতে বলে, যা, চিনে ফেললি, আমি ভাবলাম তোকে একটু ভড়কে দেব। বলে দীপু সুজাতার দিকে তাকায়। অবাক তো নিজেই হয়ে যায়, এই সেই সুজাতা, এত সুন্দরী। এটা ওদের বাড়ি, আর আগের মতন দীপুদা বলে ডাকায় সুজাতা ছাড়া আর কেউ ভাবার কারণও খুঁজে পাচ্ছে না। সেই লিকলিকে চেহারা, মাথায় দুটো বিনুনি, কথায় কথায় হাতের চেটোয় নাক মোছা। পায়ে পায়ে দীপঙ্করের কাছে এগিয়ে এসে বলে, ঘরে চলো, এখানে দাঁড়িয়ে থাকবে? দীপঙ্করের হুঁশ ফেরে, ও বলে ওঠে, না না, ঘরে যাব কি রে, বিয়ে বাড়িতে কত লোক, ওখানে চল, তরি তোকে খুঁজছে, বড় মাম্মা তোকে ডেকে নিয়ে যেতে বলল। সুজাতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না গো, আমি ওখানে যাব না, তরির জীবনে আজ একটা শুভ দিন, আমি গেলে ওর অমঙ্গল হবে। দীপঙ্কর এটা শুনে বলে ওঠে, কিন্তু ও বাড়ির কেউ তো সে কথা ভাবেনি। সুজাতা ওকে থামিয়ে বলে, ওরা আমাকে ভালোবাসে, তাই ওরা ওটা ভাবে না, আর আমিও ওদের ভালোবাসি, তাই ওদের মঙ্গল অমঙ্গলের কথা ভাবি। তুমি তাহলে এখন এসো, বিয়ে মিটে গেলে কাল ওরা চলে যাবার পর আমি যাব। ওদের কথার মাঝেই উমা মামিমা এসে দাঁড়িয়েছিলেন। উনি দীপঙ্করকে বলেন, ওকে জোর করিস না বাবা, ওর বিয়ের ঘটনা তো নিশ্চয়ই শুনেছিস, তারপর থেকে এত মানুষ এত রকম কিছু বলেছে, ওর আর সাহস হয় না কোনো শুভ অনুষ্ঠানে যাওয়ার, ওকে জোর করিস না, ও বিয়ে মিটে গেলেই যাবেক্ষণ। একটা কিছু ভালো মন্দ ঘটে গেলে আমরা আর মুখ দেখাতে পারবো না কাউকে। দীপঙ্কর মাথা নেড়ে বলে, এভাবে চলতে পারে না। দীপঙ্কর ছোটবেলায় যেমন খেলার জন্য হাত ধরে নিয়ে যেত, সেইভাবেই হাত ধরে, এই তুই চল তো, দেখি কে তোকে অপয়া বলে। সুজাতা তাড়াতাড়ি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আহ দীপুদা, এভাবে হাত ধরে টেনো না, এখন শুধু অপয়া বলছে, এরপর এটা দেখে হয়তো চরিত্রহীনও বলবে। তুমি যাও না, দুদিনের জন্য বোনের বিয়েতে এসেছো, আনন্দ করো, তারপর ফিরে যাও, আবার আমাকে নিয়ে পড়লে কেন? দীপঙ্কর হঠাৎ করেই সুজাতার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে ওঠে, আমাকে বিয়ে করবি সুজাতা? সুজাতা কিছু বলতে গেলে দীপঙ্কর ওকে থামিয়ে বলতে থাকে, না, তোকে করুণা করছি, এটা একদম ভাবিস না। দুর্ঘটনার ফলে যেমন তোর বিয়ে হয়নি, তেমনি আমার বিয়েটাই একটা দুর্ঘটনা ছিল। ভালোবেসেই বিয়ে করেছিলাম আমার কলেজের বান্ধবী শ্রীতমাকে। ও আমাকে ভালোবাসতো কিনা জানি না, তবে আমাকে ওর সম্পত্তি ভাবতো, এটা বোঝা যেত। হয়তো ভেবেছিল ভালো জব করি, বাড়িতে কোনো ঝামেলা নেই, নিজের মতো কাটাবে। একটু থেমে একটা শ্বাস টেনে আবার বলতে শুরু করে, কিন্তু সেটা হলো না, ওর সমস্যা হয়ে গেল বাবাকে নিয়ে। বাবার এখন অনেক বয়স, সব সময় সব কিছু মনেও রাখতে পারে না, খেয়েই আবার বলে বসে, আমাকে কি খেতে যেতে দেবে না? কি বেলা 4টে-5টায় বাথরুমে গিয়ে আজ তো এখনো স্নান করিনি বলে জল ঢালতে শুরু করলো, টয়লেট যাওয়ার আগেই হয়তো কখনো বারান্দায় হয়ে যায়। শ্রীতমা ঠিক করে নেয়, তোমার বাবাকে হয় বৃদ্ধাশ্রমে, না হয় মেন্টাল অ্যাসাইলামে রেখে এসো। এটা সম্ভব বল? ব্যাস, রাগারাগি করে চলে গেল। ডিভোর্সের নোটিশ এলো তার কদিন পর। একজন সবসময়ের লোক আগে থেকেই ছিল বাবার জন্য, আরও একজনকে রেখেছি। আমি তো একদম সময় পাই না, তারপর আবার অফিসের কাজে মাঝে মাঝে বাইরেও যেতে হয়। যতই লোক থাক, তবু বাবা না, খুব একা জানিস তো, লোক দিয়ে কি সব হয়? গলাটা একটু ঝেড়ে নিয়ে ফিক করে একটু হেসে বলে,
আর দেখ, তোর বিয়েটা হয়নি বলে তুই অপয়া, আর আমার আমার বিয়েটা টেকেনি বলে আমিও তো সেম অপয়া। বল, করবি বিয়ে? দুজন অপয়া মিলে দেখি না লক্ষ্মীমন্ত কিছু করতে পারি কি না। তরিদের বাড়ি থেকে উলুধ্বনি ভেসে আসা লক্ষ্য করে সুজাতা বলে ওঠে, চলো, গায়ে হলুদের অনুষ্ঠান বুঝি শুরু হয়ে গেল। দুজন অপয়া মানুষ পা বাড়ায় বিয়ে বাড়ির দিকে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।